হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কি অবস্থা সবার? আশা করি ভালো আছো, কুশলেই আছো। কিন্তু এই কুশল বেশি দিন নাও থাকতে পারে। তোমাদের এক্সাম যত গণে আসতেছে, তোমাদের মাথায় টেনশন কি তত বাড়তেছে। তো তোমাদের টেনশন যেন করতে না হয়, তোমাদের যেন কষ্ট কম করতে হয়, তোমরা যেন খুব ভালো একটা ফলাফল করতে পারো, আশানুরূপ একটা ফলাফল করতে পারো, সুন্দর করে সুন্দর একটা উপায় যেন পরিশ্রম করতে পারো, এই সব কিছু নিয়ে আমরা এই সব কিছু বিবেচনা করে আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য টপ 20, অর্থাৎ T20। ঠিক আছে? এতদিন তো তোমরা T20 মানে কি শুধু ক্রিকেট বুঝতা, কিন্তু আজকে থেকে কি বুঝবা? T20 মানে কি টপ 20, অর্থাৎ এডুকেশন। ঠিক আছে? তো চলো আমরা আর বেশি দেরি না করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দিই। আজকে তোমাদের টপিক হচ্ছে অথবা আমি তোমাদের সবসময় যে ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার ক্লাস নেব, ঠিক আছে, আর সেকেন্ড পেপার নেবে ইস্তেক স্যার। তো আজকে এই এই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের প্রথম ক্লাস, প্রথম অধ্যায়, প্রথম পত্রের প্রথম অধ্যায় হচ্ছে কি আমাদের ব্যবসায়ের মৌলিক ধারণা। এখন এই ব্যবসায়ের মৌলিক ধারণা অধ্যায়টা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, প্রথমে আমার তোমাদের একটা কোশ্চেন থাকে যে কতটা গুরুত্বপূর্ণ, আমরা কেন তো এই অধ্যায়টা পড়বো, এই অধ্যায় থেকে কি আমাদের এমসিকিউ বা সিকিউ বা আসবে কিনা, কিছু আমাদের কাজে লাগবে কিনা। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের প্রথম কোশ্চেন থাকে। সো এই কোশ্চেনটা আমারও ছিল এক সময়। সো এই জন্য তোমাদের কোশ্চেনের উত্তর আনসার আমি কি আগে থেকেই রেডি করে রাখছি, যে তোমাদের এই অধ্যায় থেকে মাস্ট 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 বি একটা সিকিউ অবশ্যই অবশ্যই আসবে। সেই সিকিউটা কোথেকে আসতে পারে? প্রথমত যে শিল্পের প্রকারভেদ থেকে তোমাদের সিকিউটা আসতে পারে। কোথেকে? এই যে শিল্পের প্রকারভেদ থেকে তোমাদের সৃজনশীল আসতে পারে, অথবা অথবা তোমাদের আসতে পারে পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী থেকে। পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী থেকে এই দুইটা টপিক থেকে, অর্থাৎ এই দুইটা পয়েন্টের যে কোনো একটা পয়েন্ট থেকে তোমাদের অবশ্যই 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 একটা সিকিউ আসবে। এর মানে এতে কি কোনো দ্বিধা নেই, কোনো অনিশ্চয়তা নেই যে আসবে না, অবশ্যই আসবে। এখন এই শিল্পের প্রকারভেদ এখানে কি আছে? এই শিল্পের প্রকারভেদ তো অনেকগুলো আছে, ওই অনেকগুলো থেকে কোনটা থেকে আসতে পারে সেটাও কি বলে দেবো। আবার আমাদের যে পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী, এখানে সহায়ক কার্যাবলী অনেকগুলো আছে, অনেক প্রকারের আছে, অনেকগুলো আছে। সো ওই অনেকগুলো থেকে কোনটা থেকে আসবে। ঠিক আছে? প্রথমত তো আমরা এই ফুল অধ্যায় থেকে বাছাই করে বের করলাম যে শিল্পের প্রকারভেদ থেকে প্রশ্ন আসবে। এরপর আমরা আবার এটা বাছাই করবো যে শিল্পের প্রকারভেদের কোন প্রকারটা থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে? সো তোমরা বুঝতে পারতেছো যে এটা কতটুকু গুরুত্বপূর্ণ। চলো আমরা আগাই, তাহলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা আগাই। প্রথমে আমরা একটু ব্যবসা কি, মানে ব্যবসায় জিনিসটা কি, এই ব্যবসায় সম্পর্কে একটু ধারণা নিয়ে রাখবো বা ধারণা নেব। ধারণাটা কেমন? যে ব্যবসায়ী কাকে বলে, বা ব্যবসায়ের বৈশিষ্ট্য কি, এটা প্রকৃতি কি, বা কোন কোন জিনিস থাকলে জিনিসটা ব্যবসায় হবে, কোনটা না থাকলে ব্যবসায় হবে না, এগুলো আর কি। দেখো প্রথমে কি, যে ব্যবসায়ের প্রকৃতি বা বৈশিষ্ট্য, এই ব্যবসায়ের বৈশিষ্ট্যের মধ্যে কি কি থাকবে, কোন একটা জিনিসের বৈশিষ্ট্য কি আমাদেরকে এটা আগে জানতে হবে। ঠিক আছে? এখন বৈশিষ্ট্য মানে কি, যে মুনাফা অর্জনের উদ্দেশ্য। এখন মুনাফা অর্জনের উদ্দেশ্য জিনিসটা কি? অর্থাৎ তুমি যখন কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান রান করবা, কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান গঠন করবা, হুকে হুকে এটা এক মালিকানা কিংবা অংশীদারি বা যে কোনো কিছু, তোমার একটা উদ্দেশ্য থাকতে হবে। প্রাথমিক উদ্দেশ্য, মূল উদ্দেশ্য হচ্ছে কি, মুনাফা অর্জনের উদ্দেশ্য। তোমার ওই ব্যবসায়ীতে বা তোমার ওই ব্যবসায়ের লক্ষ্য থাকতে হবে মুনাফা অর্জন। আর যখন তোমার ব্যবসায়ের লক্ষ্যটা মুনাফা অর্জন হবে, তখনই এটাকে ব্যবসায় বলে গণ্য করা হবে। যদি তোমার যদি তোমার ওই প্রতিষ্ঠানের উদ্দেশ্য মুনাফা অর্জন না থাকে, তখন এটাকে ব্যবসা হিসেবে গণ্য করা হবে না, হবে কি হিসাবে? অব্যবসায় প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হবে। ঠিক আছে? এরপর তোমাদের অনেক সময় যে এমসিকিউ আসে, এই এটা থেকে এমসিকিউ আসে যে ব্যবসায়ের প্রধান লক্ষ্য কি? ব্যবসায়ের প্রধান লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন। ঠিক আছে? এরপর কি আছে, যে ঝুঁকি ও অনিশ্চয়তা। দেখো, ঝুঁকি ও অনিশ্চয়তা। এখন একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন তোমরা রান করবা, ধরো তোমরা দুই বন্ধু, ঠিক আছে, তোমরা দুই বন্ধু, নাম হচ্ছে কি পাখি, পাখি আর হচ্ছে আখি, দুই বান্ধবী। ঠিক আছে? পাখি আর আখি। এখন তোমরা দুই বান্ধবী মিলে কি করছো, একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করছো। এখন ওই ব্যবসা প্রতিষ্ঠান তোমাদের লক্ষ্য তো লাভ করা। এখন সবসময় কি লাভ হবে? হবে না ভাই, লসও হতে পারে। শুরু দিকে কি ব্যবসা প্রতিষ্ঠানটা একটু ডাউন হতে পারে, একটু লস হতে পারে। সো এই যে একটা ঝুঁকি আছে, লস হওয়ার যে একটা ঝুঁকি আছে, একটা অনিশ্চয়তা আছে, এই ঝুঁকি এবং অনিশ্চয়তাটা ব্যবসায়ের মধ্যে থাকতে হবে। তুমি এমন কোন ব্যবসা করতে পারবে না যে ব্যবসার মধ্যে কোনো ঝুঁকি নাই। যদি ব্যবসা প্রতিষ্ঠানে কোনো ঝুঁকি না থাকে, তাহলে সেটাকে কোনো ব্যবসা বলা যাবে না। ঠিক আছে? যেমন ধরো ট্রেজারি বিল, ট্রেজারি বিল এটা এটা কে কে দিয়ে? ট্রেজারি বিল নাম তোমরা শুনছো আগে? ট্রেজারি বিল, এই ট্রেজারি বিল কে প্রদান করে? এটা এটা কি সরকার প্রদান করে। সো এটা কি সাধারণ জনগণ ক্রয় করে। এখন এই ট্রেজারি বিলে কোনো প্রকার কোনো ঝুঁকি নাই, কারণ কি,
এটা একটা সরকারের একটা জিনিস, এখানে কোনো কিছু কি এটা সরকারের একটা ইনভেস্টমেন্ট, সরকার কোনো দেউলিয়া হয় না। আর তোমাদের এই ট্রেজারি বিল কি কোনো ঝুঁকি নাই, অর্থাৎ এটা হচ্ছে কি একটা ঝুঁকিবিহীন বিনিয়োগ। এখন এই যখন কোনো কিছু ঝুঁকি থাকবে না সেটাকে ব্যবসা বলা যাবে না। ঠিক আছে, বুঝছি আমরা, আশা করি ক্লিয়ার। এরপর কি আছে, লেনদেনের পুনরাবৃত্তি। লেনদেনের পুনরাবৃত্তি বা কি লেনদেনের পৌনঃপুনিকতা। এখন পৌনঃপুনিকতা বা পুনরাবৃত্তি মানে কি, যে জিনিসটা কি বারবার হয়ে থাকে বা বারবার হয়। পুনরাবৃত্তি মানে কি একটা জিনিস এখন একবার হয়েছে এটা আবার হবে, আবার হয়েছে আবার হবে, আবার হয়েছে আবার হবে, বারবার জিনিসটা ঘটবে। এখন যদি আমরা একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা বুঝতে চাই যে পুনরাবৃত্তি জিনিসটা কি, ধরো যেই দোকানে কি ধরো যে একটা এক মালিকের ব্যবসায়, হ্যাঁ, যেখানে যে কি মুদিমেলার দোকান ধরতে পারি আমরা। এখন ওই মুদিমেলার দোকানে যে মালিক থাকে বা যে ব্যবসাটাকে ওন করছে বা ব্যবসা ওনার থাকে, উনি কি এই পণ্য, অর্থাৎ ধরো যে আমরা ধরতে পারি যে আটাকে যে উনি একবার বিক্রি করে নাকি প্রত্যেক দিন শত শতবার বিক্রি করে? অবশ্যই অবশ্যই তিনি একবার বিক্রি করে না, তিনি কি বারবার শত শত হাজার হাজার বার বিক্রি করতেছে। এটি হচ্ছে কি একটা পুনরাবৃত্তি, অর্থাৎ একই জিনিস, অর্থাৎ কি বিক্রিটা, একই জিনিস বলতে এখন বোঝাচ্ছে বিক্রি। এই বিক্রি বা ক্রয় বিক্রিটা বারবার ঘটে, পুনরাবৃত্তি হয় বারবার। আর এই পুনরাবৃত্তি হওয়াটা ব্যবসার জন্য কি খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমার ব্যবসায় পুনরাবৃত্তি না হয়, তুমি এমন একটা ব্যবসা করতেছো যে ব্যবসা কি তুমি ক্রয় বিক্রি করো না, অর্থাৎ কি বারবার ক্রয় বিক্রি করো না বা বারবার কোনো একটা লেনদেন পুনরাবৃত্তি হয় না, সেটাকে ব্যবসা বলা যাবে না। ঠিক আছে, অর্থাৎ লেনদেনের পুনরাবৃত্তি মানে হচ্ছে কোন একটা ক্রয় বিক্রয়, কোন একটা ঘটনা বারবার হওয়া। এরপর কি আছে যে আইনগত বৈধতা। আইনগত বৈধতা, এখন তোমরা এই যে দুই বান্ধবী যে একটা ব্যবসা দিছো, আখি আর পাখি মিলে যে একটা ব্যবসা প্রতিষ্ঠান তোমরা গঠন করছো, এখন তোমরা যে ব্যবসা প্রতিষ্ঠান কি কি ব্যবসা গঠন করছো? ধরছো তোমরা হচ্ছে কি যে মদ গাঁজার ব্যবসা গঠন করছো, বাকি মদ গাঁজার ব্যবসা তোমরা রান করতেছো। এখন এই যে মদ গাঁজার ব্যবসা আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে বৈধ নাকি অবৈধ? অবশ্যই অবশ্যই অবৈধ। এখন তোমরা যে ব্যবসাটা দিবা অবশ্যই ব্যবসাটা কি হতে হবে, বৈধ হতে হবে। যদি তুমি যে এলাকায় বা যে অঞ্চলে বা যেই দেশে ব্যবসাটা স্থাপন করবা, ওই এলাকার আইনে, ওই দেশের আইনে, ওই দেশের যে একটা কি বলে সংবিধান থাকে, ওই সংবিধানের আইন অনুযায়ী কি এটা বৈধ হতে হবে। এখন তোমার যদি মদ গাঁজার ব্যবসা, এটা তো বৈধ না, তার মানে কি এটাকে তোমার ব্যবসা বলতে পারবো না। ওইটার মধ্যে কি আছে, মদ গাঁজার ব্যবসায় ঝুঁকিও আছে, অনিশ্চয়তা আছে, উদ্দেশ্য বা লাভ আছে, বারবার বিক্রি করো, কিন্তু তাও এটা ব্যবসায় না। কেন ব্যবসায় না? কারণ কি এটা কি আইনগত কোনো বৈধতা নাই। বুঝতে পারছো? যদি তোমরা যে মদ গাঁজার ব্যবসা না দিয়া তোমরা অন্য কোনো নর্মাল ব্যবসা দিতা, যে কি আছে যে কি কোনো একটা শপের দোকান দিতা, কোনো একটা মোবাইলের দোকান দিতা, কোনো একটা ফার্মেসি দিতা, তখন ওইটা হয়তো কি একটা বৈধ, কারণ কি এগুলোকে একটা বৈধতা আছে, আইন দ্বারা বৈধতা আছে, এগুলো কি অবৈধ না। এরপর কি আছে, পণ্য বা সেবা বিনিময় করা। পণ্য বা সেবা বিনিময় করা। পণ্য বা সেবা বিনিময় মানে কি, বিনিময় মানে হচ্ছে কি বিনিময় করা, কি দেওয়া নেওয়া বা ক্রয় বিক্রি করা। ঠিক আছে, পণ্য বা সেবা বিনিময়, অর্থাৎ ক্রয় বিক্রয় থাকতে হবে, বারবার ক্রয় বিক্রয় থাকতে হবে। এরপর কি আছে, উপযোগ সৃষ্টি। এই জায়গাটা কি খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা উপযোগটা আমরা আরো খুব ভালোভাবে বুঝতে পারবো যখন আমরা ব্যবসায়ের সহায়ক সেবা গুলো পড়বো। ঠিক আছে, ব্যবসায়ের সহায়ক সেবা পড়ার সময় আমরা এই উপযোগ সম্পর্কে খুব ভালো ধারণা পাবো। এখন আমি সুন্দর করে ছোট্ট একটা ধারণা দিই, উপযোগ জিনিসটা কি। তোমরা এমন একটা ব্যবসা প্রতিষ্ঠান গঠন করছো, ধরো যদি আমরা উদাহরণ দিই, ধরো ঔষধের দোকান তুমি কি একটা গঠন করছো, ওষুধ ফার্মেসি। ঠিক আছে, এই আখি আর পাখি মিলে একটা ফার্মেসির দোকান দিছে, একটা ফার্মেসি দিছে। ঠিক আছে, এখানে ফার্মেসিতে কি বিক্রি করে? সে ওষুধ বিক্রি করে, মেডিসিন বিক্রি করে, ঠিক না? সে মেডিসিন বিক্রি করে। এখন আমার খুব পেট ব্যথা বা খুব মাথা ব্যথা, আমার কি এখন ওষুধ লাগবে? ঠিক আছে, এখন আমার এই যে ওষুধ লাগবে, আমার একটা চাহিদা আছে যে আমার অফিসে একটা ওষুধ লাগবে, এখন আমার কি প্রচন্ড মাথা ব্যথা করতেছে, আমি গিয়ে গিয়ে বললাম যে যে আমাকে মাথা ব্যথার ওষুধ দেন। তিনি ওষুধ দিল, ওষুধ দিলে পরে আমি ওষুধ খাইলাম, খাওয়ার পর আমার যে মাথা ব্যথা চলে গেছে। এখন এই যে ওষুধ খাওয়ার পরে আমি কি উপকার পাইছি? ওষুধ খাওয়ার পরে আমার মাথা ব্যথা চলে গেছে, তার মানে কি যদি কোনো কার্যক্রমের দ্বারা কোনো কিছুর চাহিদা পূরণ হয় তখন সেটা কি হবে? সেটা হবে উপযোগ। অর্থাৎ এখানে ওষুধের উপযোগ কি? ওষুধের উপযোগ হচ্ছে মাথা ব্যথা। ঠিক আছে, ঔষধ এই মাথা ব্যথা নামক উপযোগটাকে বা মাথা ব্যথা নামক চাহিদাকে আমাকে কি করছে? পূরণ করছে। আমার মাথা ব্যথা ছিল, আমার ওষুধের চাহিদা ছিল, এই যে ওষুধটা আমার মাথা ব্যথাটাকে কমিয়ে দিছে, মাথা ব্যথাটাকে কি করছে? নির্মূল করে দিচ্ছে। অর্থাৎ কি এই ওষুধের দ্বারা আমি একটা উপকার পাইছি, আর তুমি যে উপকারটা পাবা ওই উপকারটার নাম হচ্ছে কি? উপযোগ। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। আমরা আরো বিস্তারিত আলোচনা করবো যে ব্যবসা সহায়ক সেবাতে। এরপর কি আছে? স্বাধীন পেশা। স্বাধীন পেশা, তুমি যদি কোনো ধরো যে আখিয়ার পাখি নিজে ব্যবসা না দিয়া, আখিয়ার পাখি এই যে ধরো যে রফিক মিয়ার ব্যবসাতে কাজ করে, এই রফিক মিয়ার ব্যবসাতে কাজ করে কে? আখিয়ার পাখি কি করে? রফিক মিয়ার ব্যবসাতে কাজ করে।
এখন ব্যবসাটা কার? ব্যবসাটা রফিক ম্যান। ব্যবসা তো আখিয়ার পাখি না, আখিয়ার পাখি হচ্ছে কি অন্যের আন্ডারে কাজ করতেছে। এখন যদি কোনো কিছু অন্যের আন্ডারে করো তুমি, তখন তো এটাকে ব্যবসা বলা যাবে না। তোমাকে অবশ্যই অবশ্যই এই স্বাধীন পেশা হতে হবে, তুমি নিজে এটার অনার হতে হবে। এখন এই যে ব্যবসাটা রফিক মিয়ার জন্য কি ব্যবসা, কিন্তু এই যে পাখিয়া রাখির জন্য এটা ব্যবসা না। কেন ব্যবসা না? কারণ কি পাখিয়া রাখি রফিক ম্যান আন্ডারে কাজ করে, আর রফিক ম্যান হচ্ছে এই বিজনেসের ওনার। সো তার জন্য এটা ব্যবসায়, কিন্তু এদের জন্য এটা ব্যবসায় না। ঠিক আছে? এরপর কি আছে? মূলধন বিনিয়োগ। অবশ্যই মূলধন বিনিয়োগ করতে হবে, মূলধন ছাড়া তো কোনো ব্যবসায়ী হবে না। তুমি 10 টাকা হোক, 5 টাকা বা 500 হোক, 1000 হোক, লক্ষ টাকা হোক, তোমাকে অবশ্যই অবশ্যই কিছু একটা বিনিয়োগ করতে হবে। এই যে মূলধন বিনিয়োগ, এটা ব্যবসার একটা বৈশিষ্ট্য। এরপর কি আছে? সামাজিক দায়িত্ববোধ। এই সব কিছুর শেষে তোমার সমাজের প্রতি একটা দায়িত্ব থাকে। তুমি ব্যবসার ওনার হিসাবে তোমার এই সমাজের প্রতি একটা দায়িত্ব থাকবে। এখন তুমি বলতে পারো যে ভাই আমি ব্যবসা দিচ্ছি, আমার নিজের ব্যবসা, আমি কেন সমাজের প্রতি দায়িত্ব পালন করতে যাব? আমার কেন সমাজের প্রতি দায়িত্ব পালন করতে হবে? তোমাকে সমাজের প্রতি দায়িত্ব পালন এই জন্য করতে হবে কারণ তোমার ব্যবসাটা টিকে আছে সমাজের জন্য। সমাজ মানে কি ভাই? সমাজ মানে কি? এটা সমাজ মানে কি? সমাজের মধ্যে যারা বসবাস করে মানুষ, ঠিক না? মানুষ কি সমাজ। এখন এই যে মানুষ দ্বারা কি, মানুষ ছাড়া কি তোমার ব্যবসাটা চলবে? তোমার ব্যবসা কি তুমি কোনোভাবে মানুষ দ্বারা মুনাফা অর্জন করতে পারবা? অবশ্যই অবশ্যই পারবা না। আর এই জন্যে যেহেতু মানুষ তোমার ব্যবসার একটা গুরুত্বপূর্ণ একটা অংশ, মানুষ মানে কি সমাজ, যেহেতু সমাজ তোমার ব্যবসার একটা গুরুত্বপূর্ণ অংশ, আর তোমাকে অবশ্যই ওই সমাজের কল্যাণ কামনা করতে হবে, সমাজের জন্য তোমার কিছু করতে হবে। তুমি দেখবা যে অনেক কি বলে ব্র্যাক ব্যাংক বা সোনালী ব্যাংক, এরকম অনেকগুলো ব্যাংক কি দেয়, স্কলারশিপ দেয়, বিভিন্ন কি স্কলারশিপ দেয়, শিক্ষার্থীদেরকে স্কলারশিপ দেয়। সো এটা কেন দেয়? এটা হচ্ছে তাদেরকে সামাজিক দায়বদ্ধতার কারণে কি তারা এটা দেয়। এরপর কি আছে? স্কোয়ার। হ্যাঁ, স্কোয়ার যে কি বলছে, স্কোয়ার কোম্পানি আছে, ওই স্কোয়ার কোম্পানিকে বিভিন্ন হাসপাতাল দিছে, স্কুল দিছে, কলেজ দিছে। এগুলো কেন দিচ্ছে? এগুলো দিচ্ছে একটা কি সমাজের প্রত্যেকটা দায়িত্ববোধের কারণে কিন্তু তারা এইগুলো করতেছে। অর্থাৎ কোন একটা বিজনেস, কোন একটা ব্যবসার ওনার ওই সামাজিক দায়িত্ববোধ, সামাজিক দায়বদ্ধতার কারণে সমাজের কল্যাণের লক্ষ্যে অনেক কিছু করে থাকে। এখন কি কি করতে পারে? তিনি কি বিভিন্ন স্কলারশিপ দিতে পারে, বা যারা এতিম তাদের জন্য কি একটা এতিমখানা করতে পারে, বা যারা অনেক গরিব তাদের কি করতে পারে, পড়াশোনার খরচ দিতে পারে, অথবা কি কোনো একটা হাসপাতাল দিতে পারে, কোনো স্কুল প্রতিষ্ঠা করতে পারে, বিভিন্ন কিছু করতে পারে। ঠিক আছে? সব কি সামাজিক দায়িত্ববোধ। আচ্ছা, এরপর কি আছে? ধারাবাহিকতা ও স্থায়িত্ব। ধারাবাহিকতা মানে হচ্ছে ওই পনপনিকতা, আর স্থায়িত্ব মানে হচ্ছে কি তোমার ব্যবসার একটা স্থায়িত্ব, যে তোমার ব্যবসায় কিছুদিন থাকবে বা কতদিন থাকতে পারে, এরকম একটা নিশ্চয়তা আর কি। যে আমার ব্যবসায় আমি 1 বছর চালাবো, বাকি সারা জীবন চালাবো। যদিও এক মার্কেলে ব্যবসার কোনো কি অনিশ্চিত স্থায়িত্ব, এটা কোনো কি স্থায়িত্ব খুবই অল্প, কারণ কি মালিক চাইলেই এটাকে বন্ধ করে দিতে পারে। কিন্তু কোম্পানি ব্যবসার ক্ষেত্রে এমন না, কোম্পানি কি এটা একটা চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট প্রতিষ্ঠান। সো এই হচ্ছে আমাদের যে ব্যবসায়ের বৈশিষ্ট্য। হ্যাঁ, ব্যবসায়ের খুব গুরুত্বপূর্ণ 10টা বৈশিষ্ট্যকে আমরা এখন তুলে ধরলাম। সো এই 10টা বৈশিষ্ট্যর যদি তুমি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারো, তোমার নেক্সট যে অধ্যায়গুলো আসবে ওই অধ্যায়গুলো তোমার জন্য কি খুবই ইজি হবে। ঠিক আছে? আশা করি আমাদের ব্যবসায়ের যে কি বৈশিষ্ট্যগুলো ক্লিয়ার। এখন আমরা তাহলে সামনের দিকে যাই। এই যে এখানে এগুলো আছে যে কি মুনাফা অর্জনের উদ্দেশ্য, মানে কি যে ব্যবসায়ের প্রধান লক্ষ্য হলো মুনাফা অর্জন করা, এগুলো আর কি মানে এগুলো এখানে বিস্তারিত বলা আছে। যেমন কি যে কি যে মুনাফা অর্জনের উদ্দেশ্য। এখন তুমি যদি কাউকে দান করো, সেটা তো মুনাফা না, ঠিক না? মুনাফা অর্জনের উদ্দেশ্য না। যদি কোনো বিজনেস করো, সেটা কি মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকে। এরপর এরপর কি ঝুঁকি ও অনিশ্চয়তা, মানে কি ব্যবসায় কি লাভ বা অনিশ্চিত, মানে ব্যবসায় লাভটা অনিশ্চিত, লাভ হতে পারে আবার কি লোকসানও হতে পারে। এটা হচ্ছে কি একটা অনিশ্চিত। যেমন কি নতুন রেস্টুরেন্ট খুললে লোকসান একটা ঝুঁকি থাকে, হ্যাঁ, আবার শেয়ার ব্যবসায় দাম কমানোর একটা ঝুঁকি থাকে। এরকম একটা ঝুঁকি হচ্ছে কি তোমাদের ব্যবসার একটা অংশ, ব্যবসার খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। এই ঝুঁকি ব্যবসার সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। যেখানে ঝুঁকি বেশি সেখানে মুনাফা বেশি, অর্থাৎ ঝুঁকি এবং মুনাফার সাথে একটা কি ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। ঠিক আছে? তো লেনদেনের পরিণত এগুলো আমরা বললাম, যে আইনের বৈধতা বললাম, স্বাধীন পেশা হতে হবে এটা বললাম। যে দেখো স্বাধীন পেশার মধ্যে কি আছে? যে অফিসে চাকরি করা, ওই যে বললাম পাখিয়া রাখি যদি ওই রফিক ম্যান আন্ডারে কাজ করে, রফিক ম্যান ব্যবসায় কাজ করে, রফিক অফিসে কাজ করে, তো সেটা কি ব্যবসা নয়। যদি নিজে দোকান চালায়, যদি নিজে কোনো একটা ব্যবসায় ওনার হয়, সেটা হবে কি ব্যবসায়। উপযোগ সৃষ্টি, পরে ব্যবসার আওতা বা পরিধি। এই দেখো এখানটা থেকে আমরা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এতক্ষণ আমরা যা পড়লাম সেগুলো এমসিকিউ আসতে পারে, কিন্তু এখান থেকে আমাদের সিকিউ আসবে। মানে এখন থেকে সিকিউর জন্য আমরা পড়বো। দেখো ব্যবসার আওতা বা পরিধি, এখানে ব্যবসার আওতা বা পরিধি কি বোঝাচ্ছে? ব্যবসায় একটা জিনিস, হ্যাঁ, ব্যবসা এই জিনিসটাকে
কয়েকটা ভাগে ভাগ করছে, যে ব্যবসার ভিতরে কি কি কাজগুলো হচ্ছে, এই কাজগুলোর ভিত্তিতে, কাজের ভিত্তিতে ব্যবসাটাকে 3টা ভাগে ভাগ করছে। হ্যাঁ, একটা ভাগে নাম দিছে যে কি শিল্প, আটটা ভাগে নাম দিচ্ছে বাণিজ্য, আটটা নাম হচ্ছে কি প্রত্যক্ষ সেবা। এখন দেখো প্রথমে কোনো একটা ব্যবসায় শিল্প হতে হবে। হ্যাঁ, মানে কি শিল্পের মধ্যে কাজটা হবে, এরপর শিল্প থেকে আস্তে আস্তে বাণিজ্যের দিকে আসবে। এই দুইটা, হ্যাঁ ওইটা হচ্ছে একটা আলাদা জিনিস। তাহলে কি শিল্প এবং বাণিজ্য, এই শিল্প এবং বাণিজ্য ব্যবসাটাকে 3টা ভাগ করছে। একটা ভাগের নাম শিল্প, একটা হচ্ছে বাণিজ্য, একটা হচ্ছে প্রত্যক্ষ সেবা। এখন এই 3টা জিনিস থেকে কি আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীলের জন্য। এই শিল্প থেকে আমাদের সৃজনশীল আসবে, আমাদের বাণিজ্য থেকে সৃজনশীল আসবে। ঠিক আছে, আশা করি এখন আমরা এই আস্তে আস্তে মানে আগাচ্ছি সৃজনশীল দিকে। তোমরা কি মনোযোগী হও? ঠিক আছে, এই যে প্রথম আমরা কোন ভাগে ভাগ করছি? শিল্প। এখন জানবো যে শিল্পকে কোন প্রেক্ষিতে ভাগ করা হয়েছে, বা শিল্পকে কেন ভাগ করছে। আচ্ছা, হাফিজুর মল্লিক আমাকে সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে 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 ঠিক আছে। এখন আমরা পড়বো কি শিল্প। শিল্প শিল্প নামটা শুনলে আমাদের মাথায় কোন জিনিসটা আসে? শিল্প নামটা শুনলে আমাদের মাথার মধ্যে জিনিস আসে, সেটা হচ্ছে কি কারখানা, যেখানে অনেক অনেক পণ্য উৎপন্ন হচ্ছে, এরকম কোনো কিছু আমাদের মাথার মধ্যে আসে। ঠিক আছে, আর আসলে শিল্প মানে কি এটাই, শিল্প মানে সেটাই যে কি যেখানে বিভিন্ন পণ্য উৎপন্ন করা হয়, অর্থাৎ পণ্যটাকে মেক করা হয়, তৈরি করা হয়, রেডি করা হয় আমাদের ব্যবহারের জন্য। দেখো কি বলছে, যে প্রাকৃতিক সম্পদ বা কাঁচা মালকে মানুষের ব্যবহারের উপযোগী করার কাজ হচ্ছে কি শিল্প। অর্থাৎ যেইখানে বা যেই প্রক্রিয়ার মাধ্যমে কোন একটা পণ্যকে মানুষের ব্যবহার উপযোগী পণ্য রূপান্তর করা হয়, সেটা হচ্ছে কি শিল্প। এখন এখানে কাঁচামাল মানে কি? ধরো আমাদের যে টি শার্টটা আছে, এই টি শার্টকে যদি আমরা বিবেচনা করি, যে টি শার্ট বানাতে কাঁচামাল কি লাগছে? সুতা। ঠিক আছে, কাঁচামাল মানে যে আমাদের যে নর্মালি যে আলু পেঁয়াজ রসুন এগুলো কিন্তু কাঁচামাল এরকম কিন্তু না। কাঁচামাল মানে হচ্ছে ধরো মোবাইলের কাঁচামাল কি, যে বিভিন্ন এই যে পার্টসগুলো কি, ক্যামেরা এগুলো হচ্ছে কি মোবাইলের কাঁচামাল। ঠিক আছে, ধরো যে ঘড়ি কাঁচামাল কি, যে স্টিলগুলো হচ্ছে কি ঘড়ির কাঁচামাল, যে বিভিন্ন পিনগুলো এগুলো হচ্ছে কি ঘড়ির কাঁচামাল। ঠিক আছে, আবার যদি কাপড়ের দোকানে কাঁচামাল কি, কাপড়ের দোকানের কাঁচামাল হচ্ছে কি সুই সুতা। হ্যাঁ, এগুলো হচ্ছে কি কাপড়ের দোকানের কাঁচামাল। তো কাঁচামাল বিভিন্ন প্রেক্ষিতে কাঁচামালগুলো কি ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা এখন এই শিল্প মানে কি? শিল্প মানে হচ্ছে যেখানে এই কাঁচামালগুলোকে ইউজ করে, কাঁচামালগুলোকে কাজে লাগিয়ে আমাদের ব্যবহার উপযোগী পণ্য তৈরি করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে কি শিল্প। যেমন এই সুতা থেকে আমাদের কাপড়টা তৈরি করা হয়েছে, অর্থাৎ কি এই সুতা থেকে কাপড় তৈরি করার যে কাজটা, যে প্রক্রিয়াটা, এই পর্যন্ত ধরো এই সুতা থেকে, এই যে আমাদের সুতা থেকে কাপড় হয়েছে, যে এই পর্যন্ত কাজটা হচ্ছে কি শিল্পের আন্ডারে। সুতা থেকে কাপড়, এই কাজ হচ্ছে কি শিল্পের আন্ডারে। এবং এই কাপড়টা যখন তৈরি হয়েছে ফ্যাক্টরিতে, তখন আমরা পাই নাই, আমরা পাইছি নর্মালি কোনো সব থেকে পাইছি। অর্থাৎ কি এই কাপড় তৈরি হওয়ার পর থেকে যে আমরা পাইছি, ক্রয় করা পর্যন্ত, এই ক্রয় করা পর্যন্ত কাজটা এখান থেকে এই কাপড় থেকে ক্রয় করা পর্যন্ত কাজ হচ্ছে কি বাণিজ্যের আন্ডারে। ঠিক আছে, একটা হচ্ছে উৎপাদন, এই উৎপাদন করার কাজ হচ্ছে শিল্পের আন্ডারে, এবং মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়ার কাজ হচ্ছে বাণিজ্যের আন্ডারে। খুব ভালোভাবে বুঝো, এইটা খুব ভালোভাবে বুঝতে হবে। কোন একটা পণ্য তৈরি করার কাজ হচ্ছে শিল্পের আন্ডারে, শিল্পের ভিতরে, আর পণ্য তৈরি করার পরে মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ হচ্ছে বাণিজ্যের আন্ডারে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার, আই হোপ ক্লিয়ার। এখন শিল্প পড়লাম। এখন শিল্প তো অনেক প্রকারের শিল্প আছে। এই যে অনেক প্রকার শিল্পগুলো আমরা এখন আলোচনা করবো, আর এই শিল্পের প্রকারভেদ থেকে আমাদের কোশ্চেন আসবে। শিল্প কি কি শিল্প আছে? শিল্প, ঠিক আছে, এই যে শিল্প কত প্রকার আছে? শিল্প আছে আমাদের 6 প্রকারের। কি কি আছে? কৃষি শিল্প, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, বস্ত্র শিল্প, সেবা পরিবেশক শিল্প। দেখো এই নামগুলোর মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারছি যে এগুলো আসলে কি বোঝাচ্ছে। দেখো কৃষি শিল্প মানে কি, যেখানে পণ্যগুলো কৃষির সাথে সম্পর্কিত থাকবে। প্রজনন শিল্প, প্রজনন মানে কি জন্ম হওয়া, অর্থাৎ একটা থেকে একটা জন্ম হওয়া, যেখানে যে শিল্পের কাজ হবে কি জন্মদান করা, জন্ম দেওয়া, সেটা হচ্ছে কি একটা থেকে একটা সৃষ্টি করা, সেটা হচ্ছে কি প্রজনন শিল্প আন্ডার হবে। নিষ্কাশন শিল্প, নিষ্কাশন শিল্প মানে কি? নিষ্কাশন শিল্প মানে হচ্ছে কোনো কিছুকে নির্মূল করে দেওয়া, নিঃশেষ করে দেওয়া। ঠিক আছে, অর্থাৎ কোনো কিছু যখন
একবারে নাই হয়ে যাবে সেটা হচ্ছে কি, বা তোমার কোনো কার্যক্রমের কারণে বা কোনো শিল্পের কার্যক্রমের কারণে যখন কোনো কিছু কমে যায় সেটা হচ্ছে নিষ্কাশন শিল্পের আন্ডারে। এরপর কাছে নির্মাণ শিল্প, যখন কোনো শিল্পের মাধ্যমে কোনো শিল্পের কাজের মাধ্যমে কোনো কিছু নির্মাণ হয়, ব্রিজ নির্মাণ হয়, তারপর কি বিল্ডিং নির্মাণ হয়, সেটা হচ্ছে নির্মাণ শিল্পের আন্ডারে। প্রস্তুত শিল্প কি, যখন কোনো কিছু পণ্য কোনো একটা পণ্য প্রস্তুত করা হয়, ঠিক আছে, দেখো এখানে প্রজনন জন্ম দেওয়া হয় আর এখানে প্রস্তুত মানে কি প্রস্তুত করা হয়, সেটা হচ্ছে প্রস্তুত শিল্প আন্ডারে। সেবা পরিবেশন শিল্প মানে কি, যখন তোমাকে কোনো একটা শিল্প সেবা দিবে ওইটা হচ্ছে কি সেবা পরিবেশন শিল্প। এখন এগুলো সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করবো এখানে, ঠিক আছে। আমি তোমাকে খুব তাড়াতাড়ি হালকা একটু ধারণা দিলাম যাতে তোমাদের পরবর্তীতে বুঝতে সমস্যা না হয়, ঠিক আছে। এখন আমরা এই যে শিল্প সম্পর্কে বিস্তর ধারণা নিব, ঠিক আছে। দেখো প্রথমে কি আছে আমাদের কৃষি শিল্প। আমি যেটা বলছিলাম যে কৃষির সাথে সম্পর্কিত, কৃষির সাথে জড়িত শিল্পকে কৃষি শিল্প বলা হয়। কি কি এখন কৃষির সাথে সম্পর্কিত কি কি আছে, যে ভূমি, মেঘ, বৃষ্টি, রোদ, বায়ু, এগুলো কি কৃষির সাথে সম্পর্কিত। দেখো এখন সেম উদাহরণ মধ্যে কি আছে, যে ভূমি বা জমি, বৃষ্টিপাত, তাপমাত্রা, নদ নদী, ভূগর্ভস্থ পানি, এগুলো কি সবকিছু কৃষির সাথে সম্পর্কিত। এখন যদি বলা হয় ভূগর্ভস্থ পানি উত্তোলন, ভূগর্ভস্থ পানি উত্তোলন করা মানে কি পানিটাকে কমিয়ে দেওয়া, পানিটাকে হ্রাস করে দেওয়া, নির্মূল করে দেওয়া, নিঃশেষ করে দেওয়া, সেটা কিন্তু হবে নিষ্কাশন শিল্পের আন্ডারে। সো এগুলো সম্পর্কে খুব ছোট ছোট পয়েন্টগুলো তোমাকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা তাহলে কৃষি শিল্প ক্লিয়ার, অর্থাৎ কি কৃষি কাজের সাথে জড়িত শিল্পকে কৃষি শিল্প বলা হয়। এরপর আমাদের কি আছে প্রজনন শিল্প। প্রজনন শিল্প কি বলছিলাম, প্রজনন শিল্প মানে হচ্ছে কি, প্রজনন শিল্প মানে হচ্ছে জন্ম দেওয়া, এটা হচ্ছে যে উদ্ভিদ ও প্রাণীর বংশ বিস্তার করার প্রচেষ্টাকে প্রজনন শিল্প বলা হয়। অর্থাৎ যে শিল্প মুনাফা অর্জনের উদ্দেশ্যে উদ্ভিদ ও প্রাণীর বংশ বিস্তার করে তাকে বলা হয় কি কৃষি প্রজনন শিল্প, ঠিক আছে। উদাহরণ কি আছে, উদাহরণ হচ্ছে কি গরু প্রজনন খামার, মাছের রেণু উৎপাদন খামার। এখন তোমাকে যদি বলা হয় যে গরুর দুধ উৎপাদন খামার, তখন কিন্তু এটার প্রজনন শিল্প হবে না। কেন হবে না, কারণ কি সেখানে বলছে যে দুধ উৎপাদন করা, দুধ উৎপাদন করা বলছে, সেটা কি কোনো মানে বলা হয় না যে কি গরু থেকে আবার গরু প্রজনন করতেছে, জন্মদানের জন্য কি তৈরি করেছে, এরকম কোনো কিছু বলে নাই। তো যখন তোমাকে স্পেসিফিক বলা থাকবে যে গরুর প্রজনন খামার বা গরুর খামার, নর্মালি যদি বলা থাকে গরুর খামার, তাও কিন্তু এটা আমাদের প্রজনন শিল্প আন্ডারে হবে। যদি তোমাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে বলে যে গরুর দুধ উৎপাদন খামার, তখন কিন্তু এটা প্রজনন শিল্প হবে না, ঠিক আছে। তাহলে কি গরুর প্রজনন খামার, তারপরে কি মাছের রেণু উৎপাদন খামার, থেকে রেণু মানে কি মাছের যে ছোট ছোট পোনা, ঠিক আছে, ডিম, এগুলো উৎপাদন খামার, নার্সারি ইত্যাদি। নার্সারি মানে ঠিক আছে এই যে গাছ থেকে কলপ দিয়ে যে একটা থেকে একটা গাছ তৈরি করে উৎপাদন করে, বা গাছ থেকে আবার গাছকে প্রজনন বা উৎপাদন করে, এটা হচ্ছে কি আমাদের প্রজনন শিল্পের আন্ডারে। দেখো প্রজনন শিল্প মানে কি তোমাদের এখান থেকে খুশি আসতে পারে, প্রজনন শিল্পটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমাদের কৃষি শিল্প থেকে প্রজনন শিল্পটা গুরুত্বপূর্ণ। এখন প্রজনন শিল্পের মধ্যে কি কি আছে, অর্থাৎ প্রজনন শিল্প মানে কি, প্রজনন মানে হচ্ছে জন্মদান করা, অর্থাৎ যে শিল্পের মাধ্যমে জন্মদান করা হয়, জন্ম দেওয়া হয়, সেটা হচ্ছে আমাদের প্রজনন শিল্প, ঠিক আছে। ওকে, এরপর আমাদের কি আছে আর, প্রজননের পরে আছে কি আমাদের নিষ্কাশন শিল্প। নিষ্কাশন মানে কি বলছিলাম ভাইয়া, নিষ্কাশন মানে হচ্ছে কি, নিষ্কাশন মানে হচ্ছে কোনো কিছু হ্রাস করে দেওয়া, কোনো কিছু উত্তোলন করে ফেলা, মানে কি কোনো কিছু একদম নাই করে দেওয়া। অর্থাৎ তোমার এমন কোনো কাজের কারণ, তোমার কোনো কাজের কারণে যদি কোনো কিছু নাই হয়ে যায়, যেটা কি জীবনে পৃথিবীতে আর কোন সময় আসবে না। যেমন ধরো যদি আমরা ধরি যে গ্যাস উত্তোলন, গ্যাস উত্তোলন, ঠিক আছে। এখন তুমি ধরো যে বা কোনো একটা শিল্প গ্যাস উত্তোলন করছে, 1 কেজি গ্যাস উত্তোলন করছে। এখন এই 1 কেজি গ্যাস উত্তোলন করার পরে ওই যে কেজি গ্যাস উত্তোলন করছে, ওই 1 কেজি গ্যাস কার কোন সময় এখানে জন্মাবে, কোন সময় কার এখানে আসবে। অর্থাৎ তুমি যেটা উত্তোলন করে ফেলছো সেটা জীবনেও এখানে আসবে না, মানে কি কমে গেছে মানে কমে গেছে, সেটা কি জীবনও আর উৎপন্ন হবে না। এটি হচ্ছে কি আমাদের নিষ্কাশন শিল্প। যখন তোমার কোনো কার্যক্রমের কারণে কোনো কিছু হ্রাস পেয়ে যাবে, কোনো কিছু কমে যাবে, কোনো কিছু নিঃশেষ হয়ে যাবে, সেটাকে আমরা বলবো কি নিষ্কাশন শিল্প, ঠিক আছে। দেখো আমাদের এখন সংজ্ঞাতে কি দেওয়া আছে, যে ভূমি বা প্রকৃতি থেকে সম্পদ উত্তোলন, যেই শিল্পের মাধ্যমে ভূমি বা প্রকৃতি থেকে সম্পদ উত্তোলন করা হয়, সম্পদ আহরণ করা হয়, তাকে বলা হয় নিষ্কাশন শিল্প। উদাহরণ কি আছে, যে কয়লা খনন, কয়লা খনন। এখন আমরা যদি মাটির নিচ থেকে কয়লা মানে যদি 1 টন কয়লা উৎপন্ন করি বা উৎপাদন করি, হ্যাঁ, এই 1 টন কয়লা আর কোনো সময় সেখানে জন্মাবে, অবশ্যই না। 1 টন কয়লা তুমি উৎপন্ন করছে মানে কি এই 1 টন পণ্য শেষ হয়ে গেছে, আর কি এখানে আসবে না। আর এটা হচ্ছে কি নিষ্কাশন শিল্প। তারপর কি প্রাকৃতিক গ্যাস উত্তোলন,
অথবা নদী থেকে মাছ সংগ্রহ, ঠিক আছে এগুলো। এখন আবার তোমরা বলতে পারো যে ভাইয়া নদী থেকে মাছ সংগ্রহ করলে তো এই মাছটা আবার তো মানে মাছ তো কমে না, মাছটা আবার বাড়বে, তাহলে এটা কেন নিষ্কাশন শিল্প? দেখো ভাইয়া, নদী থেকে তুমি যেই মাছটা উত্তোলন করছো, যেই মাছটা ধরছো, যেই মাছটা তুমি তোমার মানে ধরতে পারছো, ওই মাছটাকে কোন সময় আসবে এখানে? তুমি নদী থেকে একটা ইলিশ মাছ গ্রহণ করছো, মানে একটা একটা ইলিশ মাছ তুমি ধরছো, এই তুমি যে ইলিশ মাছটা ধরছো এই ইলিশ মাছটা কি আর কোনো সময় নদীতে আসবে? আসবে না কিন্তু। সো তোমাকে একটু ভালোভাবে এগুলো খেয়াল রাখতে হবে। অর্থাৎ এই নদী থেকে মাছ উত্তোলনও আমাদের নিষ্কাশন শিল্পের অন্তর্গত, ঠিক আছে? যখন কোনো কার্যক্রমের ফলে আর কোনো কিছু আসবে না, এটা এখানে শেষ, সেটা হচ্ছে আমাদের নিষ্কাশন শিল্প। এরপর কি আছে আমাদের নির্মাণ শিল্প। নির্মাণ শিল্প, এই নির্মাণ শিল্প এটা খুবই ইজি। নির্মাণ শিল্প মানে হচ্ছে কি কোনো কিছু নির্মাণ করা, অর্থাৎ যে শিল্প বিভিন্ন ধরনের স্থাপত্য নির্মাণ করে তাকে বলা হয় নির্মাণ শিল্প। অর্থাৎ কি অবকাঠামো নির্ণয়, বিভিন্ন ধরনের কি আছে সেতু নির্মাণ করা বা ভবন নির্মাণ করা বা কি করে রাস্তা নির্মাণ করা, ঠিক আছে? এই কিছু হচ্ছে কি আমাদের নির্মাণ শিল্প অন্তর্গত, অর্থাৎ কোনো কিছু নির্মাণ করা। তোমার কাছে যদি বলা হয় যে কি বিল্ডিং নির্মাণ কোন শিল্পের অন্তর্গত, তুমি বলবো কি আমাদের নির্মাণ শিল্প অন্তর্গত, ঠিক আছে? যদি বলে যে রাস্তাঘাট তৈরি কোন শিল্পের অন্তর্গত, তুমি বলবা নির্মাণ শিল্পের অন্তর্গত। খুবই 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 ইজি, খুবই ইজি, কঠিন কিছুই নয় এখানে। এরপর কি আছে আমাদের প্রস্তুত শিল্প। প্রস্তুত মানে কি বলছিলাম? প্রস্তুত করা, কোনো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রস্তুত করা, ঠিক আছে? ধরো এটা আমরা পড়ি তাহলে বুঝতে পারবো যে কাঁচামালকে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে চূড়ান্ত পণ্যে রূপান্তর করাকে বলা হয় প্রস্তুত শিল্প। এটা কিভাবে হতে পারে? দেখো উদাহরণ আছে এখানে, উদাহরণ পড়লে বুঝতে পারবা যে তুলা থেকে কাপড়, এবং তুলা থেকে কাপড়, দুধ থেকে প্যাকেট দুধ, এবং তুলা থেকে কাপড় কিভাবে এটা প্রস্তুত শিল্প অন্তর্গত। দেখো তুলা থেকে কাপড় কিন্তু একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে, ডিরেক্ট তুলা থেকে কিন্তু কাপড় হয় না, হয় কি? অবশ্যই না, ডিরেক্ট তুলা থেকে কাপড় হয় না। প্রথমে কি ছিল? তুলা ছিল, তুলা থেকে কি করছে? সুতা করছে, সুতা থেকে রং টং করছে, রং টং করার পরে কি করছে? বড় বড় কাপড় বানাইছে, ঠিক আছে? বড় বড় কাপড় বানাইছে, এরপর এই কাপড়কে কেটে কি বানাইছে? টি শার্ট বানাইছে, ঠিক আছে? এই যে একটা প্রক্রিয়া, এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু গেছে। প্রথমে ছিল তুলা, এরপরে করছে সুতা, এরপর করছে কাপড়, এরপর করছে টি শার্ট। এমন না যে ডিরেক্ট তুলা থেকে আমরা টি শার্ট পাই গেছি, কোনোভাবেই না। আমরা এখান থেকে যদি কোনো একটা ব্রেক হয়, যদি আমরা তুলা থেকে সুতা তৈরি না করি, আমরা কিন্তু ডিরেক্ট কাপড় তৈরি করতে পারবো না। কথাটা বুঝতে পারছো? তোমার কোন একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে জিনিসটা যাবে, যদি কোনো একটা প্রক্রিয়া মিস হয় তোমার এই জিনিসটা করা সম্ভব হবে না। অর্থাৎ প্রস্তুত শিল্প তখনই হবে যখন কোন একটা জিনিস, কোন একটা পণ্য একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে, তখন এটাকে আমরা কি বলবো? প্রস্তুত শিল্প বলবো। ঠিক একইভাবে যদি আমরা এটা দুধ থেকে প্যাকেট দুধ, দুধ থেকে প্যাকেট দুধ, এখন প্রথমে ছিল কি? প্রথমে ছিল নর্মাল, প্রথমে দুধ ছিল, ঠিক না? প্রথমে দুধ ছিল, এরপর কি করছে? এটাকে গরম করছে, কি বলছে এই যে দুধকে রেখে জাল দিচ্ছে, জাল দেওয়ার পরে এটাকে গরম করার পরে এরপর কি করছে? প্যাকেট করছে, প্যাকেট করার পরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিছে। তো এইগুলো হচ্ছে কি কোনো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়। এটা শুধুই যে মানে হট করে হয়ে যায় এরকম না, ধাপে ধাপে যখন হয় তখন হয় কি আমাদের প্রস্তুত শিল্প। এরপর এটার আরেকটা উদাহরণ আছে, যদি আখ থেকে চিনি উৎপাদন, ঠিক আছে? আখ থেকে চিনি উৎপাদন কিন্তু প্রস্তুত শিল্প আন্ডারে, কারণ কি প্রথমে আখ থাকে, তারপর আখ থেকে রস করে, রসকে পরে জাল দিয়ে কি চিনি বড় বড় আকার করে, তারপরে এগুলোকে ভেঙে গুঁড়ো করে এরপরে প্যাকেট করে, ঠিক আছে? এই যে একটা ধাপ, একটা প্রক্রিয়ার মধ্যে যখন যাবে তখন হবে কি আমাদের প্রস্তুত শিল্প। এট লাস্ট আমাদের আমাদের আছে কি সেবা পরিবেশক শিল্প। সেবা পরিবেশক মানে কি? তোমাকে সেবা দেবে, অর্থাৎ যেই শিল্প আমাদের এই সেবা প্রদান করে তা হচ্ছে কি সেবা শিল্প। দেখো মানুষের জীবনযাত্রার মান সহজ করে বা শিল্প কার্যক্রমে সহায়তা করে তাকে বলা হয় কি আমাদের সেবা পরিবেশক শিল্প। অর্থাৎ মানুষের চলাফেরার জীবনযাত্রার মান যদি সহজ করে, অথবা তোমার কোনো ব্যবসায় কোনো শিল্পের কাজ যদি সহজ করে, সেটা হচ্ছে আমাদের সেবা পরিবেশক শিল্প। যেমন কি ধরো যে বিদ্যুৎ, আমাদের যে প্রতিষ্ঠানে বিদ্যুৎ দান করে, বিদ্যুৎ কি আমাদের প্রদান করে, সো এই বিদ্যুৎ প্রদানকারী প্রতিষ্ঠান কিন্তু আমাদের এই যে কাজটাকে সহজ করতেছে। যেমন আমরা যখন ক্লাস নিচ্ছি, যদি বিদ্যুৎ না থাকতো আমরা কিন্তু ক্লাস নিতে পারতাম না। সো এই বিদ্যুৎ আমাদের এই ক্লাস নেওয়ার কার্যক্রমটাকে কি করছে? সহজ করছে। সো এটা হচ্ছে কি একটা সেবা পরিবেশক শিল্প, ঠিক আছে? এরকম কি বিদ্যুৎ সরবরাহ, গ্যাস সরবরাহ করা, এগুলো হচ্ছে আমাদের সেবা পরিবেশক শিল্প। এখন এখন আমাদের যে প্রস্তুত শিল্প ছিল, প্রস্তুত শিল্পের কিছু প্রকারভেদ আছে। প্রস্তুত শিল্পে কি প্রকারভেদ আছে? বিশ্লেষণ শিল্প আছে, এরপর কি যে
যৌগিক শিল্প আছে, এরকম 4টা প্রকারভেদ আছে। সো এই প্রস্তরশিল্পের এই যে প্রকারভেদগুলো থেকে না অনেক সময় কোশ্চেন আসে, আর এই কারণে এটা আমি আবার একটু আলাদা করে দিলাম। এই যে প্রস্তরশিল্পে আমরা জানি কি কোন একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে। এখন এই প্রস্তরশিল্পের আন্ডারে, প্রস্তরশিল্পের ভিতরে কি আবার কয়েকটা ভাগ আছে। দেখো প্রথমে কি আছে, বিশ্লেষণ শিল্প। প্রথমে কি আছে, বিশ্লেষণ শিল্প। দেখো বিশ্লেষণ মানে কি, বিশ্লেষণ করা, ঠিক না? কোন একটা জিনিসকে অনেকগুলো ভাগে ভাগ করা, এটা হচ্ছে কি আমাদের বিশ্লেষণ শিল্প। যেমন একটি কাঁচামাল একটি, কিন্তু পণ্য একাধিক। একটা কাঁচামাল থেকে যখন একাধিক পণ্য হবে সেটা হবে আমাদের বিশ্লেষণ শিল্পের আন্ডারে। এখন উদাহরণ কি হতে পারে, যেমন উদাহরণ হতে পারে যে অপরিশোধিত তেল, অর্থাৎ যেই তেলটা আমরা জাস্ট উৎপন্ন করছে, কাঁচা তেল যেটাকে বলা হয়, কাঁচা তেল জাস্ট খনি থেকে তেল উৎপন্ন করছে। এবং এই তেল কিন্তু প্রথমে একটা উপাদান ছিল, এই একটা উপাদান থেকে কি কি উপাদান করছে, পেট্রোল করছে, ডিজেল করছে, কেরোসিন করছে, সয়াবিন করছে, এরকম অনেকগুলো তেল করছে। অর্থাৎ একটা পণ্য ছিল, একটা কাঁচামাল ছিল, এই একটা কাঁচামাল থেকে আমরা কটা করলাম, একটা করলাম, দুইটা করলাম, তিনটা করলাম, চারটা করলাম। অর্থাৎ কি আমরা এই একটা থেকে যখন অনেকগুলো করবো, অর্থাৎ কি আমাদের থাকবে একটা পণ্য থেকে আমরা অনেকগুলো পণ্য করব, তখন সেটা আমাদের বিশ্লেষণ শিল্প। বুঝছো কিনা বলো, একটা পণ্য থেকে যখন আমরা অনেকগুলো পণ্য রূপান্তর করব, তখন সেটা আমাদের বিশ্লেষণ শিল্পের আন্ডারে, ঠিক আছে? আবার ঠিক বিশ্লেষণ শিল্পের উল্টো আছে একটা। উল্টোটা কি, যে অনেকগুলো পণ্য বা অনেকগুলো পদার্থ দিয়ে যখন একটা পণ্য তৈরি করা হবে, তখন হবে যৌগিক শিল্প। দেখো এটা আমি তোমাদেরকে বলি, ভালো করে বলি। বিশ্লেষণ শিল্প বুঝছি আমরা যে একটা পণ্য থেকে একাধিক পণ্য হবে, সেটা হচ্ছে বিশ্লেষণ শিল্প। আবার যৌগিক শিল্প কি, যৌগিক শিল্প হচ্ছে যে একটা মানে কি একাধিক কাঁচামাল, অর্থাৎ একাধিক পদার্থ থাকবে আর একটি পণ্য থাকবে। এই যে একটি পণ্য, অর্থাৎ এখন এটা উদাহরণ কি হতে পারে, যে সিমেন্ট শিল্প। দেখো সিমেন্ট কিন্তু কোনো একটা পদার্থ না, এখানে অনেকগুলো 8, 10, 20টা পদার্থ মিলে কিন্তু সিমেন্ট হচ্ছে। অর্থাৎ কি আমাদের পণ্য হচ্ছে একটা, কিন্তু আমাদের মানে কি আমাদের প্রস্তুতকৃত পণ্য থেকে যেটা ইউজ মানে ব্যবহারযোগ্য পণ্য হচ্ছে একটা, কিন্তু এই পণ্যটা বানাতে আমরা অনেকগুলো পদার্থ দিছি, ঠিক না? যখন অনেকগুলো পদার্থ দেবো তখন সেটা হবে কি যৌগিক শিল্প। আবার কি আছে, সাবান শিল্প। সাবান কিন্তু কোনো একটা পদার্থ না, সাবানে কিন্তু অনেকগুলো জিনিস আছে, অনেকগুলো পদার্থ মিলে কিন্তু আমাদের সাবান হয়ে যায়। এরপর যদি আমরা ধরো যে আমরা কোল্ড ড্রিঙ্কস নর্মাল ধরো যে 7 আপ, হ্যাঁ 7 আপ কি একটা পদার্থ? অবশ্যই না। 7 আপ অনেকগুলো পদার্থ আছে, অনেকগুলো পদার্থ মিলে কি হয় আমাদের 7 আপ হয়। সো এটা হচ্ছে আমাদের যৌগিক শিল্পের আন্ডারে। সো এখানে অনেকগুলো পদার্থ মিলে একটা জিনিস হবে, আর আমাদের যে বিশ্লেষণ শিল্পে কি ছিল, অনেকগুলো পণ্য মিলে, একটা পণ্য থেকে অনেকগুলো পণ্য হবে। দেখো বিশ্লেষণ শিল্প ছিল কি, যে আমাদের পণ্য ছিল একটা, আমরা একটা থেকে অনেকগুলো পণ্য তৈরি করছি, ঠিক না? আমরা একটা তেল থেকে অনেকগুলো তেল উৎপন্ন করছি। আর এখানে ধরো আমরা যদি এখানে সাবান ধরি, ঠিক আছে, সাবান ধরি, এই সাবান কিভাবে তৈরি হয়েছে, যে অনেকগুলো পণ্য এখানে আসছে, অনেকগুলো পণ্য মিলে, অনেকগুলো পদার্থ মিলে কি করছে, একটা পণ্য হয়েছে, ঠিক আছে? সো যৌগিক আর বিশ্লেষণ কি একে অপরের বিপরীত। বিশ্লেষণ হচ্ছে একটা থেকে অনেকগুলো তৈরি করা হয়, আর যৌগিক হচ্ছে অনেকগুলো থেকে একটা তৈরি করা হয়, ঠিক আছে? এইটা একটু ক্লিয়ার থাকবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যৌগিক কাঁচামাল তোমাদের যদি সৃজনশীল আসে, হয় তোমাদের যে প্রজনন থেকে আসবে, অথবা নিষ্কাশন বা নির্মাণ থেকে আসবে, আর হচ্ছে তোমাদের এখানে যৌগিক আর বিশ্লেষণ, এই 5টা শিল্প থেকে তোমাদের সৃজনশীল কোশ্চেন আসবে। যদি আমাদের শিল্প থেকে আসে তাহলে এই 5টা থেকে আসবে, আর যদি বাণিজ্য থেকে আসে সেটা আমরা বলতেছি। সো তোমরা ক্লিয়ার থাকো যে যদি তোমাদের এই শিল্প থেকে কোশ্চেন আসে, তাহলে এই 5টা শিল্প থেকে কোশ্চেন আসবে। প্রথম হচ্ছে আমাদের প্রজনন শিল্প, দেন নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, এরপর হচ্ছে যৌগিক শিল্প, এরপর হচ্ছে বিশ্লেষণ শিল্প। এই 5টা শিল্প থেকে তোমাদের কোশ্চেন আসবে, যদি কোশ্চেন আসে এখান থেকে, যদি সৃজনশীল আসে। আচ্ছা, এরপর আমরা পড়বো কি, যে বাণিজ্য। আমরা একদম শুরুতে বলেছিলাম যে ব্যবসাটাকে 3টা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে শিল্প, একটা হচ্ছে বাণিজ্য, একটা হচ্ছে প্রত্যক্ষ সেবা। সো আমরা এতক্ষণ শিল্প পড়লাম, এখন পড়বো বাণিজ্য, ঠিক আছে? আমরা একদম শুরুতে কিন্তু শিল্প এবং বাণিজ্য সম্পর্কে একটা ছোট একটা ধারণা দিয়েছিলাম না, যে শিল্প কি, শিল্প হচ্ছে কোন একটা পণ্য তৈরি করা, আর বাণিজ্য হচ্ছে ওই তৈরিকৃত পণ্যটাকে বা তৈরি করা পণ্যটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, ঠিক আছে? এটা কিন্তু দুইটা ধাপে কিন্তু বিভক্ত। একটা হচ্ছে তৈরি করা, আর একটা হচ্ছে কি মানুষের কাছে পৌঁছে দেওয়া, ঠিক আছে? একটা হচ্ছে পৌঁছে দেওয়া,
প্রস্তুত দেওয়া হচ্ছে কি তৈরি করা। এই তৈরি করা হচ্ছে কি শিল্পের আন্ডারে, কি আন্ডারে? শিল্পের আন্ডারে, শিল্প। আর হচ্ছে এই যে মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে কি আমাদের বাণিজ্যের আন্ডারে। বুঝছো কিনা বলো? আমাদের আমাদের দুটো জিনিস, একটা হচ্ছে কি পণ্যটা তৈরি করা, আর একটা হচ্ছে পণ্যটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। এখন এই দুইটা ভাগের মধ্যে যে পণ্য তৈরি করার কাজ হচ্ছে শিল্প করে, এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ হচ্ছে বাণিজ্য করে। আশা করি ক্লিয়ার। এখন আমরা পড়বো বাণিজ্য। বাণিজ্যের ভিতরে কি আছে? যে পণ্য উৎপাদক থেকে, পণ্য উৎপাদক থেকে মানে কি? এই যে যেখানে মানে যেখানে উৎপাদন করা হয়েছে বা যে উৎপাদন করছে, ওই উৎপাদনকারী থেকে ভোক্তার কাছে, অর্থাৎ যে গ্রহণ করবে, যে কিনবে, ওই ভোক্তার কাছে পৌঁছানোর সমস্ত কার্যক্রম হচ্ছে কি আমাদের বাণিজ্য। এখন কি কি আছে? যে বাণিজ্য, এই যে বাণিজ্য। এখন এই যে এখানে একটা কথা আছে যে পৌঁছানোর সব কার্যক্রম। সব কার্যক্রম মানে কি? প্রথমত তো আমরা বুঝলাম যে বাণিজ্য হচ্ছে মানুষের কাছে পণ্য পৌঁছে দেওয়া। এখন এই যে পৌঁছে দেওয়ার সকল কার্যক্রম, অর্থাৎ পৌঁছে দিতে আমাদের অনেকগুলো কাজ করা লাগে। কি কি কাজ করা লাগে? এই যে এটা হচ্ছে বাণিজ্য। কি কি কাজ করা লাগে? প্রথমত কি? পণ্য বিনিময় করা লাগে। পণ্য ক্রয় বিক্রয় না করলে, বিনিময় না করলে মানুষের কাছে যাবে না, বিনিময় করতে হবে। এরপর কি আছে? পণ্য বিনিময়। এখন এই বিনিময় করতে আবার আমাদের অনেকগুলো জিনিস সহায়তা করে। আর এখান থেকে আমাদের সৃজনশীল আসবে, এইখান থেকে পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী থেকে আমাদের কোয়েশ্চেন আসবে। তো চলো আমরা দেখে আসি যে আমাদের নেক্সট কি আছে। তাহলে এটা তো বুঝলাম যে বাণিজ্য এবং শিল্প কি। প্রথমে এই যে এখন আমরা এই দুটো জিনিস জানবো, পণ্য বিনিময় কি এটা জানবো, এবং পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী কি এটা জানবো। ঠিক আছে? দেখো পণ্য বিনিময় কি। পণ্য বিনিময় কি? যে পণ্য কেনা বেচা করা। পণ্য বিনিময় এটা ইংলিশ হচ্ছে ট্রেড। ঠিক আছে? ইংলিশ হচ্ছে কি? ট্রেড, TRADE, ট্রেড। এই ট্রেড হচ্ছে কি? ট্রেডের বাংলা হচ্ছে বাণিজ্য বা কি বিনিময় করা। সেই পণ্য, এই যে ট্রেড বা পণ্য বিনিময় হচ্ছে কি? পণ্য কেনা বেচা করা। উদাহরণ কি? যে পাইকারি ব্যবসা কি পণ্য কেনা বেচা করে, খুচরা ব্যবসা পণ্য কেনা বেচা করে, আমদানিতে কেনা বেচা করে, রপ্তানি পণ্য রপ্তানি। এগুলো হচ্ছে কি আমাদের পণ্য বা মানে কি পণ্য বিনিময়ের উপায়গুলো। ঠিক আছে? পণ্য বিনিময় কিভাবে করা হয়, যে কি পাইকারি এবং খুচরা ব্যবসা, আমদানি, রপ্তানি, পণ্য রপ্তানি, এই 5 ভাবে আমাদের কেনা বেচা করা যায়। এরপর যেটা সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। এটা একটু এখানে একটু ফোকাস দাও, এখানে একটু ভালোভাবে ফোকাস দাও। তো এখানে কি বলছে? যে পণ্য বিনিময় সহায়ক কার্যাবলীর ভিতরে কি কি আছে? যে ট্রেড বা পণ্য বিনিময়কে সহজ করে। অর্থাৎ এখানে কথা কিন্তু বলা আছে যে মানে বলে আছে যে পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী মানে কি? প্রথমত আমরা বুঝছি যে পণ্য বিনিময় কি? পণ্য কেনাবেচা করা। আর সহায়ক কার্যাবলী মানে কি? এই যে পণ্য কেনাবেচা করতে গিয়ে এই জিনিসগুলোকে তাকে সাহায্য করে। বুঝছো? ক্লিয়ার কিনা বলো? যে পণ্য বিনিময় করতে গিয়ে যে জিনিসগুলো সাহায্য করে সেটা হচ্ছে পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। ঠিক না? এখন যদি আমার যে চলাচল করতে গিয়ে যে আমাকে যে সাহায্য করবে বা যে জিনিসটা সাহায্য করবে সেটা হচ্ছে আমাদের পণ্য চলাচলের সহায়ক। ঠিক না? যেমন ধরো কি আমরা যদি এখান মানে একটা জায়গা থেকে অন্য জায়গায় যাই, আমাদেরকে গাড়ি ইউজ করতে হয়। ঠিক না? এখন এই একটা জায়গা থেকে একটা জায়গায় যাওয়ার, অর্থাৎ কি ভ্রমণ করার ক্ষেত্রে আমাদেরকে সহায়তা করে কে? গাড়ি। অর্থাৎ এই গাড়ি হচ্ছে ভ্রমণ সহায়ক কার্যাবলী। ঠিক না? অর্থাৎ আমার কোনো একটা কাজে যখন যে সহযোগিতা করবে সে হচ্ছে সহায়ক কার্যাবলী। তাহলে তাহলে কি আছে এখানে? যে ট্রেড বা পণ্য বিনিময়কে সহজ করে। কে সহজ করে? এই কে সহজ করে এখান থেকে তোমাদের কোশ্চেন আসবে যে পরিবহন, ব্যাংকিং, বীমা, গণজাতকরণ, বিজ্ঞাপন, এগুলো আমাদের এই যে পণ্য বিনিময় করতে গিয়ে সহায়তা করে। এখন কিভাবে সহায়তা করে? তোমাদের কোশ্চেন থাকতে পারে যে ভাই পণ্য বিনিময় তো আমি কেনাবেচা করবো, তাহলে আমাকে কিভাবে এগুলো সহায়তা করে, আমাকে কিভাবে পরিবহন ব্যবস্থা সহায়তা করে, আমাকে কিভাবে ব্যাংক সহায়তা করে, কিভাবে বীমা আমাকে সহায়তা করে? কোশ্চেন থাকে না তোমাদের মধ্যে? এই যে কিভাবে কিভাবে সহায়তা করে সেটি আমরা এখন জানবো। চলো কিভাবে সহায়তা করে। আচ্ছা, একদম প্রথমে আমাদের কি করতে হয়? পণ্য বিনিময় করতে হয়। এই যে পণ্য বিনিময় মানে কি? ক্রয় বিক্রি করা। ঠিক না? এই যে ক্রয় বিক্রয় করার যে বাধাটা, অর্থাৎ আমি যে ক্রয় বিক্রি করব, এই ক্রয় বিক্রয়টা কিসের মাধ্যমে হয়ে থাকে? যে সত্যগত বাধা। অর্থাৎ এই একজন একজন মানে সত্যগত মানে কি? আগে এটা বুঝতে হবে যে সত্যগত মানে কি হচ্ছে মালিকানা। সত্যগত মানে কি? মালিকানা। মালিকানা, এই যে মালিকানা আমরা পরিবর্তন করবো। ঠিক আছে? যে মালিকানা পরিবর্তন করে কে? ক্রয় বিক্রয়। অর্থাৎ ক্রয় বিক্রয়ের মাধ্যমে আমরা মালিকানা পরিবর্তন করতে পারি। এরপর কি আছে আমাদের? অর্থগত বাধা। এই যে অর্থগত বাধা, এখন তুমি যদি কোনো একটা
কোনো একটা ব্যবসা তুমি দিতে চাও, তোমার অবশ্যই অর্থ লাগবে। এখন তোমার কাছে কি যথেষ্ট পরিমাণ অর্থ নাই, তোমার লাগবে 5 লাখ, কিন্তু আছে 3 লাখ, বাকি 2 লাখ অর্থ মানে টাকা তোমার কাছে নাই। এখন এই যে 2 লাখ টাকা তোমাকে কে দিবে? তোমার যে ব্যবসা করতে গিয়ে তোমার যে এই যে টাকার একটা যে ঘাটতি আছে, ঘাটতি কে দিবে? অবশ্যই ব্যাংক দিবে। এই যদি আমরা একটা উদাহরণ দিই যে সেম পাখি ধরো যে একটা ব্যবসা দিবে, ঠিক আছে, পাখি একটা ব্যবসা দিবে, এখন ওর কাছে যথেষ্ট পরিমাণ টাকা নেই। ওর ব্যবসা ও হিসাব করে দেখলো যে ও যদি ব্যবসা দিতে চায় ওর টাকা লাগবে প্রায় 5 লাখের মতো টাকা লাগবে। এখন ওর কাছে 2 লাখ টাকা আছে, বাকি 3 লাখ টাকা ওর কাছে নাই। এখন যে এই যে ওর ব্যবসা দিতে গিয়ে ওর একটা বাধার সৃষ্টি হয়েছে, সেই বাধাটার নাম হচ্ছে কি? অর্থ। কথা কি বুঝছো কিনা? এই যে ব্যবসা দিতে গিয়ে, এই পাখির ব্যবসা দিতে গিয়ে একটা বাধা সৃষ্টি হয়েছে, সেই বাধাটার নাম হচ্ছে কি? অর্থ। এই যে অর্থের একটা বাধা সৃষ্টি হয়েছে, এই যে অর্থের বাধাটা তোমাকে কে দূর করবে? এই যে অর্থ মানে তোমাকে এই যে অর্থ দিয়ে কে মানে সহায়তা করবে বা সাহায্য করবে? অবশ্যই ব্যাংক সাহায্য করবে। আর এজন্যই ব্যাংক হচ্ছে একটা পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। ব্যবসা করতে গিয়ে যে তোমাকে সহায়তা করবে সে হচ্ছে কি? ব্যবসায় সহায়ক কার্যাবলী, ঠিক আছে। তোমাদের এই যে অর্থের একটা বাধা সৃষ্টি হয়েছে, অর্থের বাধা দূর করছে কে? ব্যাংক। অর্থাৎ ব্যাংক হচ্ছে অর্থগত বাধা দূর করে, অর্থাৎ ব্যাংক হচ্ছে একটা পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। এরপর এরপর মানে পাখির টাকা ছিল কত? 2 লাখ। 2 লাখ টাকা ওর ছিল, ঠিক আছে। ওর কি 3 লাখ টাকা ঋণ নিছে? এই 3 লাখ টাকা লোন নিছে। কারণ লোন নেওয়ার পর ওর টাকার ঘাটতি শেষ, 5 লক্ষ টাকা হয়ে গেছে, ঠিক আছে। ওর টাকার টাকার কেচাল সব শেষ হয়ে গেছে। এখন এখন ও যে ব্যবসাটা দিবে, ব্যবসা যে করবে, ওর থেকে ঝুঁকি আছে, ওর ব্যবসা তো লসও হতে পারে। এটা তো আমাদের সেন্সে আসে যে ব্যবসা করতে লসও হতে পারে। এখন ওর যে 5 লক্ষ টাকা দিয়ে ব্যবসা করবে, ওর তো লসও হবে। এখন এই যে ও লস হবে, এই লসটা কীভাবে হ্রাস করতে পারে, যে ক্ষতিটা কীভাবে কমাতে পারে? আমরা জানি যে যে বীমা আমাদের কি করে? আমাদের ঝুঁকি হ্রাস করে, ঠিক আছে। বীমা কি করে? ঝুঁকি বন্টন করে। এখন এই যে বীমা, তুমি যদি তোমার ব্যবসার নামে একটা বীমা করো, বা পাখি যদি ওর যে 5 লক্ষ টাকার নামক যে ব্যবসাটা দিবে, ও ওই ব্যবসার নামে একটা বীমা করছে, কি করছে? একটা বীমা করছে। এখন বীমা করার পরে যদি মানে বীমা করছে, এখন যদি ওর ক্ষতি হয়, এই ক্ষতি কে দিবে? ক্ষতি দিবে কে? বীমা কোম্পানি তার ক্ষতি দিবে। অর্থাৎ এই যে ঝুঁকি আছে, এই ঝুঁকি নামক যে বাধাটা আছে, এটা কে দিবে? এটা দূর করে কে? বীমা। অর্থাৎ বীমা হচ্ছে একটা পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী এবং বীমা ঝুঁকিগত বাধা দূর করে। বলো ক্লিয়ার কিনা? পাখির যে ব্যবসা ছিল, ওই ব্যবসায় যে ক্ষতি হবে, এই যে ক্ষতিটাকে হ্রাস করলো, বা ক্ষতিটা কিভাবে ও কি করলো? নির্মূল করলো কিভাবে? যে বীমার মাধ্যমে। সে একটা বীমা করছে, ওর মানে ব্যবসার নামে একটা বীমা করছে, যার ফলে কি তার যে ক্ষতির যে ঝুঁকিটা আছে, ঝুঁকিটা তার কমে গেছে। অর্থাৎ যে বীমা তার ঝুঁকিগত বাধা দূর করছে। এরপর এখন এখন পাখিদের একটা ব্যবসা দিছে। কি ব্যবসা দিছে? সে একটা ফলের ব্যবসা দিছে, ঠিক আছে। ফলের সে কি করবে? সে ফল বিক্রি করবে, সে ফল বিক্রি করবে। এখন দেখো, যখন আপেলের সময় আছে, যখন আপেলের সিজন, তখন আমরা আপেল পাই। কিন্তু যখন আপেলের সিজন না, তখন আমরা আপেল পাই না? অবশ্যই পাই। অর্থাৎ এখানে যে একটা সময়ের একটা ব্যবধান আছে, যে ধরো যে সাপোজ যে আপেল বা ফল, আপেল তৈরি মানে আপেল উৎপাদন বা উৎপাদন করেছে, বা আপেলের সিজন হচ্ছে জানুয়ারিতে। কিন্তু আমরা এই আপেলটা পাবো মানে কি? আপেলটা আমরা সারা বছর পাবো। অথবা ধরো যে আমরা আপেলটা আগস্ট মাসেও পাই, ঠিক আছে। এই যে একটা সময়, যে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এই মধ্যে একটা সময় আছে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এই যে 6টা মাস সময় আছে, এই সময়টা আগস্ট মাসে যদি আমরা 15টা পেতে চাই, তাহলে এই সময়টাকে আমাদের বাধা, ঠিক আছে। তখন কি আমরা গুদামজাত করি, যে গুদামজাতকে মজুত করার মাধ্যমে আমরা এই সময়টাকে কি করি? এই সময় নামক বাধাটাকে আমরা দূর করি। অর্থাৎ আমাকে এই যে জানুয়ারি মাসের পণ্যটা আগস্ট মাসে পাওয়ার মানে পাইতে হলে যে সময়ের যে একটা বাধা আছে, সময় নামক যে একটা বাধা আছে, কালগত বা সময়গত যে একটা বাধা আছে, এই বাধাটা আমরা দূর করি কিভাবে? যে গুদামজাতকরণের মাধ্যমে। অর্থাৎ যদি আমরা এই যে আপেলটাকে জানুয়ারি মাসে উৎপাদন করার পরে যদি আমরা গুদামজাত করে রাখি, তাহলে আমরা এটাকে কি আগস্ট মাসে পাবো। অর্থাৎ এই যে জানুয়ারি থেকে আগস্ট মাসে পাইতে গেলে যে একটা সময়ের একটা বাধা আছে, কালগত যে একটা বাধা আছে, এই বাধা দূর করে কে? গুদামজাত করার। এখন আমরা আরেকটা উদাহরণ দিই। ধরো আলু উৎপন্ন হয় শীতকালে, কিন্তু আমরা এটা গরমকালেও পাই। এখন এই যে শীতকাল থেকে গরমকালে পাই, এখানে একটা সময়ের একটা ব্যবধান আছে। উৎপন্ন হয় শীতকালে, কিন্তু পায় গরমকালে। তাহলে এই যে একটা সময়ের যে বাধাটা, এই যে বাধাটা কিভাবে দূর হয়েছে? এই যে আলুকে গুদামজাত করার মাধ্যমে, আলুকে মজুত করার মাধ্যমে কিন্তু আমরা ওই গরমকালকে আলুকে পাই, আলুকে আমরা খেতে পারি। এটা মানে হচ্ছে যে সময়গত বা কালগত বাধা বা সময়গত বাধা দূর করে আমাদের গুদামজাত করার। আর এই গুদামজাত করার এজন্যই আমাদের ব্যবসায় সহায়ক কার্যাবলী। এরপর কি আছে? স্থানগত বাধা।
দেখো স্থানগত, আমাদের একটা পণ্য উৎপন্ন হয়েছে কোথায়, উৎপন্ন হয়েছে চট্টগ্রামে বা ধরো ঢাকাতে উৎপন্ন হয়েছে। আমাদের একটা পণ্য উৎপন্ন হচ্ছে ঢাকাতে, ঠিক আছে, কিন্তু আমরা পণ্যটা পাচ্ছি কোথায়, ধরো আমরা সিলেটে পণ্যটা পাচ্ছি, সিলেটে উৎপন্ন হচ্ছে ঢাকাতে, নর্মালি পাওয়ার কথা ঢাকাতে, কিন্তু কি সিলেটের মানুষকে এই পণ্যটা পাচ্ছে। এখন এই যে একটা স্থান, একটা জায়গার একটা আয়তনের যে একটা বাধা আছে, এখানে যে একটা আয়তনের যে একটা বাধা সৃষ্টি হয়েছে, যে আয়তনের বাধাটা কিসের মাধ্যমে দূর করছি, পরিবহনের মাধ্যমে দূর করছি। অর্থাৎ এই পরিবহন ব্যবস্থার মাধ্যমে, পরিবহন ব্যবস্থার কারণে বা পরিবহনের কারণে আমরা ঢাকার পণ্যটা কি সিলেটে পাচ্ছি, বা চট্টগ্রামের পণ্যটা আমরা বরিশাল পাচ্ছি, ঠিক না। অর্থাৎ এই যে ঢাকার পণ্যটা আমরা সিলেট পাওয়ার জন্য যে একটা সময় কি স্থানগত একটা বাধা ছিল, একটা জায়গার যে একটা বিশাল ব্যবধান ছিল, এই জায়গার বাধাটা, এই স্থানের বাধাটা দূর করছে আমাদের পরিবহন। এই জন্য পরিবহন স্থানগত বাধা দূর করে, এবং পরিবহন হচ্ছে একটা ব্যবসায় সহায়ক কার্যাবলী। এরপর কি আছে প্রচারগত বাধা। প্রচারগত মানে কি, যদি আমরা কোন একটা পণ্য সম্পর্কে না জানি, না বুঝি, তাহলে কি আমরা ওই পণ্যটা ক্রয় করতে পারবো? অবশ্যই পারবো না। এখন এই যে মানুষকে যে জানানো কাজটা করে কে, বিজ্ঞাপন। অর্থাৎ বিজ্ঞাপন হচ্ছে প্রচারগত বাধা দূর করে, মানুষকে জানানোর, ঠিক আছে, মানুষকে জানানোর যে কাজটা কি করে, বিজ্ঞাপন। অর্থাৎ কি এখানে একটা জ্ঞানগত বাধা দূর করে কে, বিজ্ঞাপন। প্রচারগত বাধা দূর করে কে, বিজ্ঞাপন। অথবা বাজারজাতকরণ প্রসার করে কে, বিজ্ঞাপন। এখানে কিন্তু তিনটা অপশন আছে, তিন ভাবে তোমাদের কোশ্চেন করতে পারে। প্রথমত বলতে পারে যে কি, যে প্রচারগত বাধা দূর করে কে, উত্তর হবে বিজ্ঞাপন। এরপর বলতে পারে যে জ্ঞানগত বাধা দূর করে কে, উত্তর হবে কি, বিজ্ঞাপন। এরপর বলতে পারে যে আমাদের বাজারজাতকরণ প্রসার করে কে, উত্তর হবে কি, বিজ্ঞাপন। ঠিক আছে। আচ্ছা দেখো আমাদের এই জায়গাটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। তোমরা এখানে যদি তোমরা এই জায়গাটা বুঝতে পারো, হ্যাঁ, যে আমাদের এখানে কি বলতেছে, তোমাদের এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি। এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি। তোমাদের এখান থেকে যেভাবে কোশ্চেন আসবে, আমি একটা উদাহরণ দিই। কোশ্চেনে কিভাবে আসতে পারে, যে তোমাদের বলবে যে পাখি একজন কি ফল বিক্রেতা, ঠিক আছে, পাখি একজন ফল বিক্রেতা, সে চায়না থেকে ফল এনে বাংলাদেশে বিক্রি করে। কি বলছে, যে পাখি একজন ফল বিক্রেতা, সে চীন থেকে ফল সংগ্রহ করে বা ফল আমদানি করে বাংলাদেশে ফলগুলো বিক্রি করে। এখন এই যে পাখির যে কার্যক্রমটা, এই পাখির কার্যক্রমটা কি বাণিজ্যের কোন ক্ষেত্রে বা কোন খাতে পড়ে, অথবা এই যে চায়না থেকে বাংলাদেশে পণ্য আনার কাজটা কোন ধরনের বাধার সৃষ্টি হয়েছে এবং কিভাবে সে দূর করছে। তোমাদের কোশ্চেন এভাবে করতে পারে যে চীন থেকে বাংলাদেশে পণ্য আনাটা কোন ধরনের বাধা দূর করছে, ঠিক আছে, এরকম বলতে পারে। অর্থাৎ এই যে চীন থেকে বাংলাদেশে যে স্থানগত বাধা ছিল, এই যে স্থানগত বাধা দূর করছে কে, পরিবহন। তো তোমাকে এই জিনিসগুলো বুঝতে হবে, ঠিক আছে। তোমাদের কোশ্চেন খুবই সিম্পলি আছে, যদি তোমরা এগুলো সম্পর্কে একটু ভালো ধারণা রাখো, যে এগুলো মুখস্থ করে ফেলবো, যে কি অর্থগত বাধা দূর করে ব্যাংক, ঝুঁকিগত বাধা দূর করে বীমা, কালগত বাধা দূর করে এই যে কালগত বাধা দূর করে বীমা, কালগত বাধা দূর করে কি আমাদের গুদামজাতকরণ, বা প্রচারগত বাধা দূর করে কি আমাদের বিজ্ঞাপন। সো এইগুলো তোমরা একটু ক্লিয়ার রাখবা। আচ্ছা, একজনে আরাফাত আলী ভাই কমেন্ট করছে যে ভাই আপনার বাসা, ভাই আমার বাসা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা, হ্যাঁ, নাটঘর ইউনিয়ন, ঠিক আছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা নাটঘর ইউনিয়ন। দেখো আমাদের ক্লাস কিন্তু প্রায় শেষ, এখন এই যে তোমার এই চারটা কিন্তু খুব ভালোভাবে মুখস্থ করবা, কারণ তোমাদের এখান থেকে কোশ্চেন আসবে, সৃজনশীল কোশ্চেন এখান থেকে আসবে, ঠিক আছে, এখান থেকে এমসিকিউ আসে। এরপর আমাদের কি আছে, যে প্রত্যক্ষ সেবা। আমরা প্রথমে বলছিলাম যে ব্যবসাকে তিনটা ভাগে ভাগ করছে, একটা ভাগ হচ্ছে শিল্প, একটা হচ্ছে বাণিজ্য, একটা হচ্ছে প্রত্যক্ষ সেবা। আমরা শিল্প পড়লাম, বাণিজ্য পড়লাম, এখন পড়বো কি প্রত্যক্ষ সেবা। এবং প্রত্যক্ষ সেবা জিনিসটা কি, যেখানে সরাসরি সেবা দেওয়া হয়, পণ্য নয়। তোমার এখানে কি কোনো পণ্য দেওয়া হবে না, তোমাকে দেওয়া হবে সেবা। এখানে একটা ঠিক মুনাফার একটা উদ্দেশ্য থাকবে, ঝুঁকি থাকবে, অনিশ্চয়তা থাকবে, বারবারই হবে, মানে লেনদেনে পণ্যপরিণতা থাকবে, এটা একটা বৈধ ব্যবসা হবে, আইনি দ্বারা বৈধ হবে, সবকিছু ঠিক আছে। কিন্তু কি এখানে তোমাকে পণ্য না দিয়ে তোমাকে দেবে কি সেবা, তোমাকে কোনো পণ্য দেওয়া হবে না। যেমন ধরো যে তোমরা যারা কি আইডির সাথে কোনো কোর্স কিনো, তোমাদেরকে আমরা কোনো পণ্য দেই, কোর্সের বিনিময়ে আমরা তোমাকে সেবা দিচ্ছি, কোনো পণ্য কিন্তু দিচ্ছি না, ঠিক আছে।
সো উদাহরণ কি আছে এখানে, যে শিক্ষকতা, বাকি ডাক্তারি সেবা, বাকি আইনজীবীর সেবা, বা পরিবহন সেবা। যে পরিবহন সেবা এটা 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 খুব ভালো একটা উদাহরণ হতে পারে পরিবহন সেবা। তুমি যদি কোনো একটা জায়গা থেকে একটা জায়গায় যাও, যে তুমি ধর বাস দিয়ে বা ট্রেন দিয়ে যাও, তোমার এই যে একটা পরিবহনের যে একটা সেবা দিচ্ছে তোমাকে, একটা জায়গা থেকে একটা জায়গায় নিয়ে গেছে, তোমাকে কিন্তু কোনো পণ্য দেয় নাই, তোমাকে জাস্ট একটা জায়গা থেকে উঠিয়ে একটা জায়গায় পৌঁছে দিছে। এই যে তোমাকে পণ্য না দিয়ে তোমাকে একটা সেবা দিচ্ছে, একটা পরিবহন সেবা দিচ্ছে, আর এটা হচ্ছে কি আমাদের যে প্রত্যক্ষ সেবা উদাহরণ। এখানে এখানে কি হচ্ছে, এখানে গ্রাহক সেবা গ্রহণ করে, কোনো দৃশ্যমান পণ্য পায় না। তোমরা তো নিশ্চয়ই সেবা এবং পণ্য মানে চিনো, পণ্য পার্থক্যগুলো বুঝো। সো এখানে কি আছে, তোমার প্রত্যক্ষ সেবাতে কোনো সেবা মানে কোনো পণ্য দেওয়া হবে না, তোমাকে সেবা দেওয়া হবে ডিরেক্ট, তোমাকে সামনাসামনি বসে বা একদম প্রত্যক্ষভাবে সেবা দেওয়া হবে, কোনো পণ্য দেওয়া হবে না। আচ্ছা আরাফাত আলী, তোমার এই যে সদরের কোন জায়গায়, সদরের কোথায় বলো? আমাদের ক্লাস কিন্তু প্রায় শেষ, সো আমরা ক্লাস খুব শীঘ্র শেষ করে দেবো। এই যে আমাদের ক্লাস শেষ, আমাদের ক্লাস শেষ, এখন আমাদের ক্লাস শেষ করে দেবো। আরাফাত আলী, তুমি তাড়াতাড়ি রিপ্লাই দাও, ভাই দেখে তাদের ক্লাসে শেষ করে দেবো। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ।